নায়ক 10 তলা থেকে লাফ দিয়ে মাটিতে পড়ছেন, সেকেন্ডে সেকেন্ডে নায়িকার পোশাক পাল্টে যাচ্ছে, গাড়ি আকাশে উঠছে, যা চিন্তা করেন তাই দেখাতে পারেন। আপনার 101টা ক্রিয়েটিভ রাস্তা আছে, আপনি বের করতে পারবেন। আসলে মূল গল্পটা কি বলতে চান এটা কিন্তু গত 15 বছর ধরে অন্য গল্প আমরা শুনিনি, ফিল্মে আনতে হবে, তো সামনে কি আবার সেই জিনিসই হবে? এই জিনিসটা ভাঙার জন্যই তো আসলে এই গণঅভ্যুত্থান। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। আমি নাটক সিনেমার নির্মাতাদের খুব হিংসা করি, কারণ তাদের কল্পনার চিন্তাগুলো পর্দায় তুলে ধরার এক ধরনের ফ্রি লাইসেন্স থাকে। চাইলেই তারা দেখাতে পারেন নায়ক 10 তলা থেকে লাফ দিয়ে মাটিতে পড়ছেন একেবারে অক্ষত অবস্থায়, সেকেন্ডে সেকেন্ডে নায়িকার পোশাক পাল্টে যাচ্ছে, গাড়ি আকাশে উঠছে, এক কথায় যা চিন্তা করেন তাই দেখাতে পারেন পর্দায়। এরকম যদি আমার সুযোগ থাকতো, যে এই লাইসেন্স আমার থাকতো, আমি বাস্তবে হয়তো বাংলাদেশকে পাল্টে দিতাম, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাইতাম। আজকে নতুন ধরা নিবেদিত স্বপ্নের বাংলাদেশ কেমন চাইতে আমাদের সাথে একজন আছেন, ওই লাইসেন্সধারী একজন নির্মাতা যাকে আপনারা চেনেন, যার কাজ অনেক পছন্দ করেন আপনারা। পরিচয় করে দিচ্ছি, রেদওয়ান রনি, সিইও চরকি এবং চলচ্চিত্র নির্মাতা। রনি ভাই, শুরুতেই যেটা বললাম যে আমি তো হিংসা করি আপনাকে, চাইলি যা কল্পনার জগতের সব কিছু পর্দায় উপস্থাপন করতে পারছেন। নির্মাতা হিসেবে যদি সুযোগ পান এটা বাংলাদেশের গল্প বলার, কেমন বাংলাদেশের গল্প? এক শব্দে তো বলতে গেলে ওই শব্দটাই বলতে হয়, বৈষম্যহীন। তাই তো এখন শব্দটা ছোট হলেও ব্যাপকতা তো মানে এটা অপরিসীম একটা জায়গা দখল করে আছে। যে কোন কোন জায়গার বৈষম্যহীনতা, হ্যাঁ, প্রথমেই আসবে মানুষের মৌলিক অধিকারের। তো সিনেমাটা আসলে এরকম হবে, সিনেমায় তো আসলে ডিসরাপশন থাকে, আদারওয়াইজ তো কাহিনী জমে না। জি, অবশ্যই। ভিলেন থাকে, হ্যাঁ, মানে প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট থাকে আর কি। তো অ্যান্টাগনিস্টের ভূমিকা যতটা স্ট্রং হবে, যে বাংলাদেশকে তছনছ করে দিচ্ছে, যেটা আমরা আসলে গত 15 বছরে দেখেছিও, এবং প্রোটাগনিস্টের ভূমিকা তার চেয়েও বেশি স্ট্রং হবে। আগেরটা আমি রাইট বললাম কিনা? অ্যান্টাগনিস্টের ভূমিকা, ভিলেনের ভূমিকা যতটা স্ট্রং হবে যে বাংলাদেশকে নষ্ট করে দেওয়ার জন্য, হ্যাঁ, তাহলে প্রোটাগনিস্টের ভূমিকা হতে হবে আরও স্ট্রং, যেন এই সমস্ত রকম দুর্নীতি, সমস্ত রকম কুটিলতা, জটিলতা, স্বৈরতন্ত্র সব কিছুকে একদম ধূলিসাৎ করে দিয়ে আবার নতুন একটা বাংলাদেশ নিয়ে আসবে, যেটা আমরা অলরেডি দেখেছি। জি, সম্ভব। এবং এই নতুন বাংলাদেশটা কি? সাম্যবাদের বাংলাদেশ, যেখানে আসলে সবাই সবার কথা সমতার সাথে বলতে পারবে। কথা বলতে পারলেই কাজে পরিণত করাটা সহজ হবে, সেই জায়গাটা ক্রিয়েট করা। সেই গল্পগুলো হয়তো আমরা এতদিন না বলাই ছিল, সেই গল্পগুলো হয়তো দেখাই হয় নাই। জি, রনি ভাই, আপনি যেটা বললেন যে যত বড় ঘটনা ঘটে পৃথিবীতে আমরা দেখেছি, এবং যদি আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা বলি, অসংখ্য হাজার হাজার সিনেমা, ডকুমেন্টারি আছে। আমরা কেন জানি আমাদের গল্পগুলো বলতে পারি না। মুক্তিযুদ্ধের মতো এত বিশাল একটা, এত ব্যাপক যুদ্ধের গল্প আমরা খুবই কম বলেছি। ইভেন আমরা যেটা দেখেছি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই রিলেটেডও আমার কিন্তু মনে পড়ে না যে কোনো ফিল্ম দেখেছি সরাসরি। এই অভ্যুত্থানের পরে কি আসলে আমাদের এই কালচারটা ডেভেলপ করবে যে অসংখ্য গল্প তো তৈরি হয়েছে? করা উচিত, আমি মনে করি করা উচিত। কেন? আমি সম্ভাবনার জায়গাটা দেখতে পাই। ইতিপূর্ব কেন হয় নাই সেইগুলো তো অ্যানালাইসিস করতে গেলে অনেক বড় সময় লাগবে। আমরা সামনের দিনগুলোর কথাই হয়তো বেশি বলবো। শুধু একটা জিনিস বলি যে কোন ন্যারেটিভটা সোসাইটি প্রতিষ্ঠিত করতে চায়, সেই ন্যারেটিভের বাইরে যে কিন্তু আসলে ফিল্ম মেকারের দায়িত্ব থাকে যে তার গল্পটা বলে ওঠা। আমি যদি আসলে জীবন থেকে নেয়ার কথা বলি, হ্যাঁ, জীবন থেকে নেয়াতে জহির রায়হান তার সিনেমাটা সেন্সর বোর্ডে আটকে দিয়েছিল ওই সময়। এবং ওই সময় যেটা ছিল, রাও ফরমান আলী একবার সেন্সর বোর্ডের একটা মিটিংয়ে, এটা বললে কি এটা স্বাধীনের আগের সিনেমা? হ্যাঁ, আগের সিনেমা, হ্যাঁ। তো মিটিংয়ে তাকে ডেকে নিয়ে বাধ্য করা, মানে অনেকবার বাধ্য করা হয়েছিল যে কিছু কিছু দৃশ্য কেটে ফেলার জন্য। উনি কিন্তু এটা রাজি হন নাই।
রাজি হন নাই জন্যই কিন্তু আমরা একটা জীবন থেকে নেওয়া পেয়েছি। বিশ্বাস এবং চরকিতে একটা কন্টেন্ট আছে, এটার নাম জাগোবাহে। সেখানে সালে সোবান অনিম একটা অদ্ভুত ডকু ফিকশন করেছে। সেখানে পুরোটাই ওই ফিকশন, ওই অংশটা যে সেন্সর বোর্ডের আলোচনাটা দুইজনের, ফিল্ম মেকার ভার্সাস রাষ্ট্র কি চাপিয়ে দিতে চাচ্ছে জি এবং সেখানে কিভাবে তার সিনেমাকে সেভ করেছে। এখানে সিনেমা সেভ করা কিন্তু মূল জিনিসটা হচ্ছে তার মত প্রকাশের স্বাধীনতাটাকে এমনভাবে এস্টাবলিশ করেছে যেটা মানে প্রজন্ম থেকে প্রজন্ম যেন ওইটা থেকে ইন্সপিরেশন নিতে পারে যে তোমার মেরুদণ্ডটা কিন্তু শক্ত থাকতেই হবে, তুমি কিন্তু আসলে এইভাবেই ফাইটটা তোমাকে দিতে হবে। তো এরকম একটা মানে জাগোভায় দেখলেই পাওয়া যাবে। তো ওইটা বললাম যে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভটা প্রতিষ্ঠিত করতে চাওয়া হয়েছে বছরের পর বছর, সেই ন্যারেটিভের বাইরেও কিন্তু অন্য গল্প আছে, সেই গল্প কিন্তু আমরা দেখি না। না, আমি কাউন্টার ন্যারেটিভও তো খুব বেশি দেখছি না। আমি সেটাই বলছি যে আপনি আপনার গল্পটা বলেন, আমি আমার গল্পটা বলি। এবং আমি যেটা বলছি যে একজনের সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন আসলে যুদ্ধ দেখানোর মতো আমাদের ওই টেকনোলজিটা নাই বা আমাদের ওই আমি বাজেটটা এটা বিশ্বাসই করি না। কিন্তু সেটা ছাড়াও যুদ্ধের বাইরে তো অনেক হিউম্যান স্টোরিজ ছিল, সেটা মানে গোলাগুলি দেখাতে হবে। হ্যাঁ, যুদ্ধ দেখানোর জন্য শুধু টেকনোলজি লাগবে কেন? জি, মানে গল্প তো নানান রকম ছিল। আমরা যদি মুক্তিযুদ্ধের গল্প বলি, সারাক্ষণ কি মানে প্রত্যেকটা অঞ্চলে সারাক্ষণ ঠাটা করে যুদ্ধ হয়েছে? তা তো হয় নাই। আর যুদ্ধ দেখাইতে হইলে যে যুদ্ধের অ্যারেঞ্জমেন্টই লাগবে এমনও কোনো কথা নেই, কারণ ক্রিয়েটিভ ফ্রিডম আছে। আপনি সাউন্ড দিয়ে এটা সলভ করতে পারেন, আপনি লাইট অ্যান্ড শ্যাডো দিয়ে সলভ করতে পারেন, আপনার 101টা ক্রিয়েটিভ রাস্তা আছে, আপনি বের করতে পারবেন। আসলে মূল গল্পটা কি বলতে চান এটা কিন্তু ইম্পর্টেন্ট। চরকির সিইও কে যদি প্রশ্নটা করি, আপনারা এক সময় তরুণ ছিলেন, আপনারাও কিন্তু সবাই মিলে একটা রেভলিউশন ঘটিয়েছিলেন তখন নাটকের মাধ্যমে, পরবর্তীতে ফিল্মে এসছেন। চরকি কি করবে যে তরুণ নির্মাতারা যারা আছে, জেনজি নির্মাতাদের কথা বলি, যারা স্বপ্ন দেখছে একদম আউট অফ দ্য বক্স কিছু বানাবে, তাদের জন্য কি আপনাদের দরজা খোলা থাকছে? দরজা তো অবশ্যই খোলা, এটা সবসময়ের জন্যই খোলা, আগেও খোলা ছিল, ভবিষ্যতের জন্য খোলা। কারণ চরকি একটা ওপেন প্ল্যাটফর্ম, যে কেউ এসে এখানে পিচ করতে পারে, এখানে কোনো সমস্যা মানে এখানে যে এপিএস পিএস কোনো এই সিস্টেমই নেই এখানে। এখানে একটা ইন্টারন্যাশনাল পিচিং প্রসিডিউরে কাজ হয়। জি, এটা নেটফ্লিক্সে পিচিং প্রসিডিউর যেরকম, এখানে চরকিতেও পিচিং প্রসিডিউর এরকম। পারফেক্ট। একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে যখন আপনি একটা পিচিং এর মধ্যে দিয়ে ঢুকেন, যে প্রসিডিউর, সেম প্রসিডিউর চরকিতে। আপনাকে শুধু ওইটা জানতে হবে, আপনাকে একটা ইন্টারন্যাশনাল ফরম্যাটটা এখন জানতে হবে যে আপনি কিভাবে আগের মতো একটা সিনোপসিস এক জায়গায় জমা দিয়ে আপনি কন্টেন্ট করে ফেলবেন। এটা পুরনো যুগটা পার হয়ে গেছে। এখন আপনাকে নতুন সময়ে কিভাবে কন্টেন্ট পিচ করতে হয় অ্যাজ আ ফিল্ম মেকার আপনাকে জানতে হবে আপনার গল্পটা পিচ করতে। এইটাই শুধু, বাদ বাকিটা কিন্তু সব ওপেন প্ল্যাটফর্ম। আমাদের এখানে কন্টেন্ট টিম কাজ করে, তাদেরকে সবাই চেনে, মার্কেটের যে কেউ এসে পিচ করতে পারে। এটা আগে ক্লিয়ার করলাম। এর পরেরটা হচ্ছে যে ইনিশিয়েটিভ। আমরা নিজেরা অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছি, এটা অফিসিয়াল ডিক্লেয়ার এখনো করি নাই, কিন্তু নিজেরা ভেতরে কাজ করছি। ভেতরে কাজ করছি ওই সময় থেকে। আপনি হয়তো জানেন যে আমি নিজেও এই ছাত্র জনতার আন্দোলনে একদম রাস্তায় থেকে আন্দোলন করেছি। ওই সময় যখন যে ফিল্ম মেকারগুলো আন্দোলন করেছে, একসাথে দাঁড়িয়েছি রাস্তায়, যাদেরকে দেখেছি, রাইটার আছে এটার মধ্যে, ডিরেক্টর আছে এটার মধ্যে প্রোডিউসার আছে এটার মধ্যে, আর্টিস্ট আছে, সিঙ্গার আছে। তো যারা আছে তারা তো এই চেতনায় বিশ্বাসী, তারা তো এই সময়টাকে ধারণ করতে চায়। তাদেরকে নিয়ে আমরা বসেছিলাম এই সরকার পতন হওয়ার পর, ইমিডিয়েট বসে বলেছি যে কত দ্রুত আমরা এটাকে সুন্দর করে পর্দায় আনতে পারি। শুধুমাত্র ডকুমেন্টারি না, ডকুমেন্টারি তো হবেই, এটা ফিল্ম হতে পারে, এটা নন ফিকশন হতে পারে, ডকু ফিকশন হতে পারে, নানান ধরনের প্রোডাকশন হতে হবে। এবং এখনই হতে হবে। কেন এখন হতে হবে? কারণ এখন যে ইমোশনটা, আপনি 10 বছর পর ইমোশন চেঞ্জ হবে, 20 বছর পর চেঞ্জ হবে, ন্যারেটিভ চেঞ্জ হবে। 50 বছর পরে আমরা 71-এর ইতিহাস খুঁজতে যাই, দেখি যে এক একজন এক একভাবে এটাকে ন্যারেট করছে। কাজেই এখনই সময় সত্যিটাকে সুন্দর করে পর্দায় তুলে ধরার জন্য, অথবা এই এসেন্সটাকে, এই স্বাধীনতার যে ফিলিংটাকে। এই ইনিশিয়েটিভটা কিন্তু চরকির কন্টেন্ট টিম অলরেডি নিয়েছে, ব্যাকএন্ডে কাজ চলছে। আমাদের বাইরেও যারা কাজ করতে চান স্বাধীন মুক্তভাবে, কমপ্লিটলি ওপেন, আসেন, পিচ করেন। আমরা এইটা নিয়ে, এই গণ অভ্যুত্থান নিয়ে আমরা কাজ করতে চাই। দারুণ। আপনি ক্রিয়েটিভ ফ্রিডমের কথা বলেছেন। এক তো ক্রিয়েটিভিটি আছে, তারপর ফ্রিডমের ব্যাপারটা তো আছে। এখন এই ফ্রিডমটা কি যতক্ষণ আমি আওয়ামী লীগের বিপক্ষে বলছি ততক্ষণই আছে, নাকি ফিল্মে আপনি মনে করেন সামনে, আমি এখন ইমিডিয়েটলি বলছি না যে সামনে মুজিব ফিল্মটার কি হবে, বা আমরা যেটা একটা ডকুমেন্টারি দেখেছি যে ডটার্স টেল, সেগুলো কি হবে? সেগুলো কি আবার বাক্সবন্দী হয়ে যাবে? যেভাবে আমরা দেখেছি গত 15 বছর ধরে অন্য গল্প আমরা শুনিনি, একই ধারার গল্প আমার
বানানো গল্পটাই বলতে হবে, আমার রেটরিকটাকেই ফিল্মে আনতে হবে, তো সামনে কি আবার সেই জিনিসই হবে? দেখেন, এই জিনিসটা ভাঙার জন্যই তো আসলে এই গণ অভ্যুত্থান। যেই সিনেমাগুলোর নাম বললেন, এইটা কালচারালি আমরা এর আগেও দেখেছি, যখন অন্য একটা গভর্নমেন্টের সিনেমা ওটাকে আটকে দেওয়া হয়, পরের গভর্নমেন্ট এসে আবার আগের সিনেমা আটকে দেয়। এই পাল্টাপাল্টি এটা শিল্প সাহিত্য চর্চার মধ্যে আমি মনে করি যে এটা একটা বাধা। এই বাধার থেকে বের হয়ে আসতে হবে। সমস্ত সিনেমা থাকবে, সমস্ত মতবাদের সিনেমা থাকবে, সে আসলে সততার সাথে নির্মাণ করেছি না, এটা ইম্পর্টেন্ট। রনি ভাই, আপনাকে একটা অবস্ট্যাকেলের কথা বলি। আপনারা যখন আন্দোলন বলেছেন শিল্প সাহিত্য অঙ্গনের মানুষজন সেখানে গিয়েছে, অনেকেই দাঁড়ায়নি, অনেকেই শুধু যে চুপ থেকেছে তা না, অনেকে আপনাদের সরাসরি বিপক্ষে অবস্থান নিয়েছে। এক কথায় বলা যায় যে তারা জানতো কিনা আমি জানি না, এই গণহত্যা, এই অন্যায়ের পক্ষেই কোনো না কোনোভাবে ছিল। সামনের দিনগুলোতে আপনি নির্মাতা হিসেবে দেখছেন যে তাদের সাথে একই টেবিলে বসে আছেন বা একসাথে কাজ করছেন? নামগুলো আর আমি বলছি না, সবাই জানাই। এটা একটু অন্যভাবে বলি। সবাই কি আসলে রাজপথে একত্রিত হয়েছে? আবার অনেকে ফেসবুকে একত্রিত হয়েছে, তার শক্তিটাকেও কিন্তু আপনি ফেলে দিতে পারবেন। বা অনেকে কিছু বলেও, আবার অনেকে কিছু বলে নাই, মৌন সমর্থন করেছে। তো এক একজন এক একভাবে তার প্রকাশভঙ্গি করবে। আমার ক্ষেত্রে কি হয়েছে? আমার ক্ষেত্রে শুরুতে আমি এটা নিতে পারছিলাম না, আমার এই গণহত্যাটা নিতে পারছিলাম না, তখন কিন্তু আমি ফেসবুকে প্রতিবাদ শুরু করি। ফেসবুকে প্রতিবাদ শুরু করার পর অনেক জায়গা থেকে আমার কাছে বাধা আসা শুরু করে যে আপনারা তো ভাই এতগুলো ফলোয়ার আছে, করেন না, এটা প্রশাসন থেকে এসেছে, আপনারা যদি করেন তাহলে আরো বেশি এটা স্ফুলিঙ্গর মতো চলো, এটা করবেন না। মানে স্পেশালি আমি যেদিন আমাদের প্রথমবার যখন শহীদ হলো আমাদের আবু সাইদ, জি, আমি তো এটা নিতে পারছিলাম না, ওর ডেথ সার্টিফিকেটটা, সো ওইটা আমি প্রোফাইল পিকচার হিসেবে দিয়ে দিই। আলাদা করতে পারবেন? আমি আলাদা করছি না, আমি একটু যে স্পেসিফিক্যালি বলি, এখন যেই অভিনেত্রী বলছেন যে আন্দোলনকারীদের উপর গরম জল ঢেলে দিতে, আচ্ছা, এইটা অবশ্যই আমি মনে করি যে এটা ন্যাক্কারজনক এবং এটা এক ধরনের ফ্যাসিস্ট, এটা অবশ্যই ফ্যাসিস্ট। একটা ক্লোজ গ্রুপে ওরা কি আলোচনা করছে, সে হয়তো ওপেন মিডিয়ামে এটা অন্যভাবে বলতো, ক্লোজ মিডিয়ামে এসে অন্যভাবে বলেছে। আমরা যখন জানতে পেরেছি, আমাদের ভেতরে এক ধরনের ঘৃণা, এক ধরনের প্রচন্ড রাগ যে আমাদেরই তো কলিগ, আমাদের চারপাশে অনেকের সাথে আপনাদের দেখা হয়েছে, বন্ধুত্ব, হ্যাঁ, তো এটা আমাদের এক ধরনের প্রচন্ড কষ্ট দিয়েছে। এই কষ্টটা কিন্তু এই কারণে যে আমার শুধু কলিগ হিসেবে না, আমার এই কষ্টটা দিয়েছে, এত শত শত মানুষ মারা গেল, এত মানুষ আহত হলো, এই সাধারণ মানুষগুলোর জন্য এতটুকু মায়া হয় নাই, মানে ওইটার জন্য আর কি। মানে পলিটিক্যাল ভিউ তো থাকবে ভাই, কিন্তু এই মায়াটা হবে না একটা মানুষের জন্য। আপনি এবার যেহেতু কথা হয়ে গেছে, আপনি নির্মাতা হিসাবে চরিত্রের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে অরুণা বিশ্বাসকে কখনো কাস্ট করবেন কিনা? দেখেন, নির্মাতা হিসেবে যদি আমাকে কোনো স্ট্যান্ড নিতে হয়, সেই স্ট্যান্ডটা ডিফারেন্ট হয়তো হবে। দিন শেষে আমি আবার মানুষ, আমার ভিতরে অনুভূতি কাজ করে, তো অনুভূতি কি সরানো সম্ভব? সেই অনুভূতি হয়তো আমি পার্সোনালি সরাতে পারবো না, আমি ওনাকে কাস্ট করতে পারবো না, কারণ ওনাকে নিয়ে আমি আসলে আমার সৃষ্টিকর্মের মধ্যে আমি ওই ডায়লগটাই দেই, সেই ডায়লগটা যেটা আমি বিশ্বাস করি। কার মুখ দিয়ে দেই? আমি তো নিজে অ্যাক্টিং করি না, আমি আসলে একটা আর্টিস্টের মাধ্যমে কিন্তু আমি ডায়লগটাকে আমি ভিজুয়ালাইজ করাই, তাই তো? সো ওই আর্টিস্টকেও আমার বিশ্বাস করতে হয়। সো এই যে আর্টিস্টকে আমি বিশ্বাসই করি না, আমার জায়গা থেকে সেই আর্টিস্টকে নিয়ে আমি কাজ করতে পারবো না। আমরা দেখেছি যে নাটক সিনেমাকে খুব বেশি, যেটা গানের ক্ষেত্রে অনেক সময় হয়, নাটক সিনেমাকে প্রোপাগান্ডা টুল হিসাবে খুব বেশি ব্যবহার করা হয় না, পজিটিভলি অর নেগেটিভলি। আমরা রিসেন্টলি দেখেছি হয়তো কিছু সিনেমা হয়েছে, কিন্তু ওভারঅল এটা কিন্তু আমাদের পলিটিক্যাল কালচার বলেন বা ফিল্মের কালচারেও নেই। বাট এটা তো একটা খুবই শক্তিশালী টুল, সেটা কেন হয় না আপনার কি মনে হয়? এটা তো আসলে পলিটিক্যাল এজেন্ডা লাগে, এবং একই সাথে শুধু এজেন্ডা না, এজেন্ডার সাথে সাথে সেটার এক্সিকিউশনাল পলিসি, সেই জায়গাগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু আসলে এই ধরনের কন্টেন্ট নির্মাণ হবে কি হবে না। আমি আসলে স্পেশাল কোনো প্ল্যাটফর্মের নাম বলবো না, কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সেখানে অনেক প্রোপাগান্ডা ফিল্ম হয়েছে, অনেক যুদ্ধ নিয়েও হয়েছে, যুদ্ধের ন্যারেটিভ হয়েছে, একই প্ল্যাটফর্মে দুই ধরনের ন্যারেটিভ একই যুদ্ধ নিয়ে হয়েছে, তাই তো? তো মানে কে কোনভাবে তার মতবাদটা প্রকাশ করতে চাচ্ছে অথবা কোন এজেন্ডা নিয়ে করতে চাচ্ছে, সেটা যেহেতু আসলে প্ল্যাটফর্মগুলো মুক্ত, সেখানে কেউ এজেন্ডা ফিল্ম বানাতেই পারে। ওই প্ল্যাটফর্ম যদি মনে করে সেই এটা ডিস্ট্রিবিউট করবে,
সেটা তার ডিসিশন, কিন্তু তার অধিকারও। তার অধিকারও যেহেতু এটা প্রাইভেট প্ল্যাটফর্ম, এটা তো করতেই পারে। এখন একটা রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম যদি হয়, ধরেন বিটিভি একটা ওটিটি প্ল্যাটফর্ম হলো, সেখানে তো সবার অধিকার, এটা রাষ্ট্রীয়। যখন একটা অনুদান হয়, তো অনুদানে তো একটা সবার কমন ফ্যাক্টর থাকতে হবে। জি। কিন্তু যখন একটা পার্সোনাল বলবো না, প্রাইভেট কোম্পানির প্ল্যাটফর্ম হয়, সেই প্ল্যাটফর্মের কিন্তু নিজের স্ট্র্যাটেজিক্যাল জায়গা থাকে যে সে কোন ধরনের কন্টেন্ট করবে, কাকে নিয়ে করবে, কিভাবে করবে। জি। তো অনেকগুলো প্ল্যাটফর্ম থাকবে একটা দেশে, এক একটা প্ল্যাটফর্মের এক এক ধরনের বৈশিষ্ট্য থাকবে। কে প্রোপাগান্ডা বানাবে, কে তার অরিজিনালিটি ধরে রাখবে, সেটা আলটিমেটলি সেই রাইটসটা, সেই ফ্রিডমটা থাকা উচিত। একেবারে শেষ দিকে রনি ভাই, আমরা আশফাক নিপুণের সাথে কথা বলেছিলাম রিগার্ডিং সেন্সর বোর্ড। উনি বলেছিলেন উনি বিশ্বাস করেন যে এটা থাকাই উচিত না। তখন মাথায় আসেনি, বাট পরে মনে হলো যে বাংলাদেশের বাস্তবতায় যেখানে অনেক ধর্মীয় সামাজিক ব্যাপার আছে, সেখানে কি আপনি মনে করেন যে কোথাও না কোথাও একটা সেন্সরশিপের জায়গা আছে? কারণ আমরা একটা সময় দেখেছি কিন্তু যে অশ্লীল সিনেমা কিভাবে ভরে গিয়েছিল লেট 90s এবং আর্লি 2000s, এবং মানুষ কিন্তু অশ্লীল সিনেমার জন্য পরিবার নিয়ে, যেটাকে একটা ফ্যামিলি অ্যাক্টিভিটি ছিল, ফ্যামিলি অ্যাফেয়ার ছিল সিনেমা দেখা, সেটাই বন্ধ হয়ে গিয়েছিল। তো আপনি কি মনে করেন যে কোথাও না কোথাও একটা চেক অ্যান্ড ব্যালেন্সের দরকার আছে? না, এখানে আসলে সময়টা ইম্পর্টেন্ট। আমরা কোন সময়ে দাঁড়িয়ে কথা বলছি? এখন 2024, সারা দুনিয়াতে সিনেমা কিভাবে প্র্যাকটিস হয়, এবং এই সময় এসে সবকিছু উন্মুক্ত হয়ে গেছে, ওটিটি প্ল্যাটফর্ম। ওয়েস্টের ইয়েটা কি আমরা ফলো করতে পারি? জায়গাটা না শুধু এটা, আসলে চিন্তার জায়গাটা। আমি বলছি অশ্লীলতা নিয়ে যদি বলি, হ্যাঁ, সেই অশ্লীল সিনেমাদের যে উদাহরণটা দিলেন, সেই সিনেমাগুলো এখনো টিকে আছে নাই, সেই নির্মাতাগুলো টিকে আছে নাই, সেই আর্টিস্টগুলো টিকে আছে নাই। কিন্তু সেটা কি সমাজের বা সিনেমার ক্ষতি করে নাই? ওই সময় সাময়িক ক্ষতি করেছে, কিন্তু দেখেন তারপরে অনেক ভালো গল্পের সিনেমা কিন্তু চলে আসছে। তার মানে যেটা ভালো, যেটা হওয়া উচিত, সেটা দর্শক সারা জীবন মানে গ্রহণ করবে। শ্যাল ট্রায়াম্ফ, যেটা আমরা Definitely, এটা সারা জীবন গ্রহণ করবে, এটার থেকে বের হয়ে যাওয়ার উপায় নেই। সেন্সর হওয়ার দরকার কি দরকার না, আমি মনে করি দরকার নেই। কারণ দরকার নাই কেন? ক্লাসিফিকেশন হতে পারে, কিন্তু সেটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মেনে যে এজ রেটিংটা দিয়ে ক্লাসিফিকেশন হতে পারে। আপনি আগে থেকে জানবেন যে এটা কিডস কন্টেন্ট নাকি এটা আসলে 18+ নাকি এটা 16+। আপনি জেনে বুঝে ওইটা ফলো করে আপনি সিনেমাটা দেখবেন, অথবা সিনেমা হলে ওই ধরনের ব্যবস্থা থাকবে, অথবা ওটিটি প্ল্যাটফর্মে ওরকম এজের ভেরিফিকেশন করেই আপনাকে নির্দিষ্ট কন্টেন্টটা কনজিউম করতে হবে। ফাইন। তো এটার রেটিং সিস্টেমটা আসলে কি ফলো করে হবে? ডেফিনেটলি ওটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ফলো করা হবে। আবার একই সাথে আমার লোকালাইজেশনটা লাগবে, যে আমার দেশের যে কালচার, যেটা আপনি বলতে চেষ্টা করছেন, আমার দেশের কালচার, আমার দেশের মতবাদ, চিন্তা, ডেফিনেটলি এইটা চাইনিজের চেয়ে ডিফারেন্ট হবে, কোরিয়ার চেয়ে ডিফারেন্ট হবে, হলিউডের চেয়ে ডিফারেন্ট হবে, তাই না? ইন্ডিয়ার চেয়ে ডিফারেন্ট হবে। সো আমার দেশের যে নিজস্বতা, সেইটার অনুযায়ী লোকালাইজেশন করতে হবে, কিন্তু সেটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড থেকে অনেক শিফট হওয়া যাবে না। তাহলে আমরা সারা পৃথিবী থেকে পিছিয়ে পড়বো। আমরা দুনিয়াতে আমাদের নির্মাতা প্রত্যেকটা ফিল্ম ফেস্টিভ্যালে, বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট পারফর্ম করছে, আমাদের তরুণ নির্মাতারা এগিয়ে যাচ্ছে, এখানে এই বাধাটা দেওয়া যাবে না। ফেয়ার এনাফ। একেবারে শেষ প্রশ্ন আজকের আয়োজনটা নতুন ধরার, যেটা নিয়ে যে স্বপ্নের বাংলাদেশ কেমন চান দেখতে, যদি অপশন দেই একটা কিছু পাল্টে ফেলতে পারবেন, মানে সব তো আসলে সম্ভব না বাস্তব, যে আগামী 5 বছরে দেখছে যে একটা জিনিস পাল্টে গেছে, সেটা কি বাংলাদেশের? আমি যেহেতু ফিল্ম মেকার, অথবা আমি আসলে একটা ওটিটি প্ল্যাটফর্মের সাথে কাজ করি, আমি আসলে আমার সেক্টরটা নিয়ে আমার স্বপ্নের কথা বলবো। আর ওভারঅল তো সারা বাংলাদেশ নিয়ে তো স্বপ্নের কথা একটাই, যে বৈষম্যহীন বাংলাদেশ এবং তারুণ্যের বাংলাদেশ হবে, যেই বাংলাদেশ আসলে সত্য কথা বলে এগিয়ে যাবে। এটা হচ্ছে ওভারঅল পার্সপেক্টিভ। আমি যদি আমার সেক্টরের কথা বলি, তাহলে আমি আসলে ফিল্ম পলিসিটাকে মানে ঢেলে সাজাতে চাই নতুন করে। ফিল্ম পলিসি তৈরি হবে, ফিল্ম কমিশন তৈরি হবে। যখন এই ফিল্ম পলিসিটা স্ট্রং হয়ে যাবে, তখন এটার ভেতরে যেই জায়গাগুলো আছে, সেন্সর বোর্ড, বিএফডিসি, ফিল্মের ডিস্ট্রিবিউশন, টিকেটিং, প্রত্যেকটা জিনিসই চলে আসে। সো হোল ফিল্ম পলিসি, এটা নিয়ে আমি ইনফ্যাক্ট কাজও করতে চাই, কাজ করছিও আমার জায়গা থেকে। এটাকে আমি সমন্বিত উদ্যোগের সাথে, আমি মনে করি এটা ভালোভাবে সবার সাথে, স্টেক হোল্ডারদের সাথে বসে একটা সুষ্ঠু নীতিমালা, ফিল্ম পলিসি ক্রিয়েট করা দরকার। এই জায়গাটা যেন খুব দ্রুত চেঞ্জ হয়, এটা আমি চাই। রনি ভাই, আমরাও চাই যে আপনার এই স্বপ্নটা পূরণ হোক এবং বাংলাদেশ এগিয়ে যাক। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক শেষ করছি, আমরাই বলি না যে এগুলো তো সিনেমায় হয়, বাস্তবে হয় নাকি? আমার মনে হয় জুলাই অগাস্ট দেখে দিয়েছে, যেটা আমরা স্বপ্নেও কল্পনা করি না, সেটাও বাস্তবে সম্ভব। আমি চাই
আমরা সবাই চাই যে সিনেমার মতোই বাংলাদেশটা পাল্টে যাক এবং আমরা সবাই নিজেদের জায়গা থেকে নিজেদের দায়িত্বটুকু পালন করব। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।